নমস্কার, আজ আমরা বায়ুমণ্ডল অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ কি এই সম্পর্কে জানব। ঠিক আছে, তো দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য দুরকমভাবে হয়। একটা বায়ুমণ্ডলের স্তরগুলির সাপেক্ষে উষ্ণতার তারতম্য হয়। আমরা জানি বায়ুমণ্ডলের এক এক স্তরে এক এক রকম উষ্ণতা হয়। ট্রপোস্ফিয়ার একরকম, স্ট্র্যাটোস্ফিয়ার একরকম, মেসোস্ফিয়ার একরকম, আয়নোস্ফিয়ার একরকম। তাহলে এটাও কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য। কিন্তু এখানে যে প্রশ্নের উল্লেখ আছে এটা কিন্তু তা না, স্তরগুলির উষ্ণতার তারতম্য না। এটা হচ্ছে যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে উষ্ণতার তারতম্য কেন হয়। যেমন মনে করো যে গ্রীষ্মকালে দিল্লিতে তাপমাত্রা খুব বেশি, আবার জম্মু কাশ্মীরে তাপমাত্রা খুব কম। ঠিক একই রকম দার্জিলিংয়ে তাপমাত্রা খুব কম, শিলিগুড়িতে তাপমাত্রা খুব বেশি, আবার ব্যাঙ্গালোরে তাপমাত্রা মাঝারি রকমের। তাহলে এই ভূপৃষ্ঠের এক এক জায়গায় বায়ুমণ্ডলের তাপমাত্রা এক এক রকম হচ্ছে কেন, এটা হচ্ছে এই প্রশ্ন, তাই তো। তাহলে এই যে বায়ুমণ্ডলের তাপমাত্রা এক এক রকম হওয়ার অনেকগুলো কারণ আছে। মনে রাখবে তোমরা মাধ্যমিকে প্রশ্নটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন হয়। ঠিক আছে, 5টা পয়েন্ট লিখলেই কিন্তু ফুল মার্কস পাবে ছবি এঁকে। ঠিক আছে, তো এই কারণগুলো দেখি এক এক করে। দেখো যে প্রথম কারণ অক্ষাংশ, উচ্চতা, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, সমুদ্র স্রোত, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, দিন রাত্রির দৈর্ঘ্য, মেঘের আবরণ, মৃত্তিকার উপাদান, মানুষের ক্রিয়াকলাপ ইত্যাদি। এই এতগুলো কারণ আছে। তো তোমাদের পরীক্ষার সময় কিন্তু এতগুলো কারণ বর্ণনা করতে হবে না, 5টা পয়েন্ট বর্ণনা করলেই হয়ে যাবে। ঠিক আছে, এবং অন্য কারণগুলো জানতে হবে। কারণ কেন কি বলতো, যে এগুলোর থেকেও 2 নম্বর বা শর্ট কোশ্চেন হতে পারে। এবার কারণগুলি এক এক করে দেখি। ঠিক আছে, প্রথম কারণ কি অক্ষাংশ। মনে রাখবে এই অক্ষাংশ কিন্তু আলাদা করে 3 নম্বরের প্রশ্ন হয়। প্রশ্ন এরকম যে অক্ষাংশ ভেদে তাপমাত্রার তারতম্য হয় কেন। ফলে তোমরা বিস্তারিত শুনবে এবং শুনেই তোমরা লিখে ফেলতে পারবে। ঠিক আছে, দেখো ছবিটার দিকে প্রথমে লক্ষ্য করো। মনে করো এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ঠিক আছে, তো পৃথিবী পৃষ্ঠ, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, মাঝখানে এই 0 ডিগ্রি রেখা কি নিরক্ষরেখা। এবার নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। নিরক্ষরেখা থেকে যত উত্তরে বা দক্ষিণে যাব অক্ষাংশ কি তত বাড়ে। কিরকম, যে নিরক্ষরেখা থেকে 1 2 3 4 5 করে কত 90 ডিগ্রি পর্যন্ত। দক্ষিণেও তাই 1 2 3 4 5 করে কত 90 ডিগ্রি পর্যন্ত, তাই তো। এবার দেখো যে অক্ষাংশ ভেদে কি হয়। অক্ষাংশ ভেদে সূর্যরশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যকভাবে পড়ে। কিরকম, দেখো এই আর সূর্য আছে, তাহলে এটা কি বলছি নিরক্ষরেখা। এবার নিরক্ষরেখায় সূর্যরশ্মি কি পড়ছে, কি একদম সোজা লম্বভাবে পড়ছে বা 90 ডিগ্রি কোণে পড়ছে, তাই তো। এবার নিরক্ষরেখা থেকে যদি উত্তরে বা দক্ষিণে যায়, যেমন এখানে কি হচ্ছে কিছুটা তির্যকভাবে হেলে পড়ছে, এখানে কিছুটা হেলে পড়ছে, তাই তো। যদি আরো উত্তরে বা দক্ষিণে যাই, এই যে এখানে কি আরো তির্যকভাবে পড়ছে, এখানে কি আরো তির্যকভাবে পড়ছে, তাই তো। বুঝা গেল। তাহলে নিরক্ষরেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ায়, নিরক্ষরেখা থেকে যত উত্তরে বা দক্ষিণে যাব সূর্যরশ্মি তত তির্যকভাবে পড়ে, তাই তো। মনে রাখবে লম্বরশ্মির উষ্ণতা বেশি হয়, মানে লম্বভাবে যেখানে সূর্যরশ্মি পড়ে সেখানে উষ্ণতা বেশি হয়, আর তির্যকভাবে সূর্যরশ্মি যেখানে পড়ে সেখানে উষ্ণতা কম হয়। তার কতগুলো কারণ আছে। কিরকম, দেখো প্রথম কারণ হচ্ছে যে এই যে নিরক্ষরেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে, তার মানে কি দেখো যে এখানে কি সূর্যরশ্মি কি কম বায়ুমণ্ডল ভেদ করে আসছে, তাই তো। কম বায়ুস্তর ভেদ করে আসছে, তাই তো। কম বায়ুস্তর ভেদ করে আসলে উষ্ণতা বেশি হয়। ঠিক আছে, আবার কি হয় দেখো যে এই যে তির্যকভাবে পড়ছে, এই যে এখানে পড়ছে, তার মানে কি এই রশ্মি কি অনেকটা দূর বায়ুস্তর ভেদ করে আসছে, অনেক দূর বায়ুস্তর ভেদ করে আসছে। বলো বায়ুস্তর বেশি ভেদ করে আসে যে রশ্মি, সেই রশ্মির উষ্ণতা কম হয়। ওকে, এই জন্য নিরক্ষীয় অঞ্চল উষ্ণতা বেশি, এবং নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যাবে ওকে তত উষ্ণতা হ্রাস পাবে। ঠিক আছে, আরেকটা কারণ কি দেখো, যে লম্বভাবে যে রশ্মি পতিত হয় সেই রশ্মি কম জায়গা জুড়ে পড়ে বা কম এলাকায় পড়ে, ছড়িয়ে পড়ে। আর তির্যকভাবে যে রশ্মি পতিত হয় সেই রশ্মি বেশি এলাকা ছড়িয়ে পড়ে। ওকে, এই জন্য লম্ব রশ্মির উষ্ণতা বেশি হয় আর তির্যক রশ্মির উষ্ণতা কম হয়। ঠিক আছে, আমরা একটা প্রমাণের সাহায্যে দেখি। দেখো আমার হাতটাকে মনে করো, আমার হাতের টর্চটাকে মনে করো সূর্য,
ঠিক আছে। তো সূর্য একদম মানে টর্চটা একদম লম্বভাবে আমার হাতে আছে, মানে লম্বভাবে কিরণ দিচ্ছে, ফলে কি হচ্ছে দেখো মাত্র এইটুকু জায়গায় কি হচ্ছে আলোটা ছড়িয়ে পড়ছে, তাই তো। তাহলে কম জায়গায় আলো ছড়িয়ে পড়লে কি হবে, কি উষ্ণতা বেশি হবে, তাই তো। আবার কি হচ্ছে দেখো, এবার যদি আমি টর্চটাকে তির্যকভাবে মানে বা হেলিয়ে দিই, তাই তো। এবার হেলিয়ে দিয়ে কি হচ্ছে দেখো আলোটা কি ছড়িয়ে যাচ্ছে, অনেকটা জায়গা জুড়ে কি ছড়িয়ে যাচ্ছে, তাই তো। ফলে কি উষ্ণতা কি কম হবে না বেশি হবে, উষ্ণতা অবশ্যই কম হবে। এই জন্য তির্যক রশ্মির উষ্ণতা কম হয়। তার মানে আমরা কি দেখলাম, যে নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষরেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে উষ্ণতা বেশি, এবং মেরুর দিকে নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে আস্তে আস্তে তির্যকভাবে পড়ে বলে উষ্ণতা ধীরে ধীরে কি কম হতে থাকে। তার মানে কি, যে নিরক্ষরেখায় উষ্ণতা বেশি, মধ্য অক্ষাংশে উষ্ণতা কি তার চেয়ে কম, উচ্চ অক্ষাংশে উষ্ণতা কি আরও বেশি। তাহলে অক্ষাংশ কি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে বাড়ে, তাই তো। তার মানে কি দাঁড়ায়, যে কোনো জায়গার অক্ষাংশ যদি বেশি হয় তার উষ্ণতা তত কম হবে। তার মানে কি অক্ষাংশ বাড়লে উষ্ণতা কম হবে, তাই তো। একটা হিসাব আছে দেখো, যে প্রতি ডিগ্রি অক্ষরেখা বা অক্ষাংশ বৃদ্ধিতে 0.28 ডিগ্রি 28 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। ঠিক আছে, মনে করো এই যে নিরক্ষরেখা আছে, এই নিরক্ষীয় অঞ্চলে মনে করো উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1 ডিগ্রি এই 1 ডিগ্রি অক্ষরেখা, তাহলে 1 ডিগ্রি অক্ষরেখা উষ্ণতা কত হবে, কত এর চেয়ে কত হবে, কত বলছি 2.8 ডিগ্রি সেন্টিগ্রেড কম হবে। তার মানে কত হবে 26.72 ডিগ্রি, তাই তো। তাহলে আরও যত এদিকে যত কি মানে 1 ডিগ্রি করে যাবো, আর 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা হ্রাস পাবে। এবার দেখো যে উচ্চতার জন্য উষ্ণতার তারতম্য কি করে হয়। ঠিক আছে, মনে রাখবে আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠব উষ্ণতা তত হ্রাস পায়। ঠিক আছে, একটা হিসাব আছে যে প্রতি কিলোমিটার বা 1000 মিটার উপরে উঠলে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। ওকে, কীরকম দেখো, মনে করো এই কোনো একটা পাহাড় আছে, ঠিক আছে, পাহাড়ের ঢাল, তার মানে পাহাড়ের ঢাল বেয়ে যত উপরে উঠবো উষ্ণতা কি তত হ্রাস পাবে। তো সমুদ্রপৃষ্ঠ বা ভূপৃষ্ঠে উষ্ণতা মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার যদি 1 কিলোমিটার বা 1000 মিটার উচ্চতায় উঠি, এই 1000 মিটার কত কমবে, কত 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কমবে, কত হবে 13.6। আরও 1000 মিটার উঠলে বা 1 কিলোমিটার উঠলে কত হবে, আরও 6.4 ডিগ্রি সেলসিয়াস কমবে, কত হবে 7.2 ডিগ্রি সেলসিয়াস। এই তো এভাবে যত উচ্চতা বাড়বে উষ্ণতা তত হ্রাস পাবে। আর ঠিক এই কারণেই যে দিল্লি সমভূমিতে অবস্থিত বলে উষ্ণতা বেশি, আর কাশ্মীর পর্বতের উঁচু অংশে অবস্থিত বলে উষ্ণতা কম। একই কারণে শিলিগুড়ি সমতল ভূমিতে হওয়ায় উষ্ণতা বেশি, আর দার্জিলিং পাহাড়ি অঞ্চলে হওয়ায় উষ্ণতা কম। তার মানে কি, যে অঞ্চলের উচ্চতা যত বেশি হবে সেই অঞ্চলের উষ্ণতা তত কম হবে। তাই তো, কেন এরকম হয় তার কারণ কিন্তু তোমরা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হারের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে বিস্তারিত জেনে যাবে। পর্বতের অবস্থানের জন্যও কিন্তু উষ্ণতার তারতম্য হয়। কীরকম, মনে করো এই কোনো মনে করো শীতল বায়ু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এবার শীতল বায়ুর মানে বায়ু প্রবাহের প্রবাহ পথে মনে করো এরকম আড়াআড়িভাবে উঁচু পর্বত আছে, তাহলে কি হবে, এই শীতল বায়ু কি এই পর্বতে বাধা হবে, তারপরে কি শীতল বায়ু পর্বতের এপাশেই থাকবে, কি এই পর্বত অতিক্রম করে আর এপাশে যাবে না। তখন আমরা কি দেখব, যে পর্বতের এই পাশে উষ্ণতা কম, আবার পর্বতের এই পাশে উষ্ণতা বেশি, তাই তো। একটা উদাহরণ দিয়ে দেখি, ম্যাপে দেখো এখানে ভারতের উত্তরে হিমালয় পর্বত এভাবে অবস্থান করছে, ঠিক আছে, এই ধনুকের মতো এরকম অবস্থান করছে, ঠিক আছে। শীতকালে হয় কি, মধ্য এশিয়া থেকে শীতল বাতাস এই দক্ষিণ দিকে বয়ে আসে, প্রবাহিত হয়। কিন্তু হিমালয় পর্বত থাকাতে কি হয় বলতো, হিমালয় পর্বতে ওই শীতল বাতাস বাধা পায়, বাধা পাওয়াতে আমরা হিমালয় পর্বত দক্ষিণে আসি, তাই তো। ফলে শীতল বায়ু এই হিমালয় পর্বতের উত্তর দিকেই থেকে যায়। ওকে, এই হিমালয় পর্বত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে পারে না। ওকে, ফলে কি হচ্ছে বলতো, যে শীতকালে আমাদের এখানে এই শীতল বাতাস চলে এলে যতটা ঠান্ডা হওয়া বা শীত হওয়ার কথা ছিল ততটা কিন্তু ঠান্ডা হচ্ছে না, আমরা তীব্র শীতের হাত থেকে রক্ষা পাচ্ছি। তার মানে কি, এই হিমালয় পর্বত থাকাতে হিমালয় পর্বতের এই দিকে মানে চীন, মঙ্গোলিয়া এইসব দিকে শীতকালে যতটা ঠান্ডা হয় বা যতটা তাপমাত্রা কম থাকে, ভারতে কিন্তু ততটা তাপমাত্রা কম থাকে না। পর্বতের ভূমির ঢালও কিন্তু উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। কীরকম দেখো, এই ছবিটা ভালো করে লক্ষ্য করো, মনে করো এটা হচ্ছে ভূপৃষ্ঠ হলো, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, এটা নিরক্ষরেখা, এটা কর্কট ক্রান্তি রেখা, এটা মকর ক্রান্তি রেখা। তার মানে কি, এখান থেকে এইটুকু অংশ কি উত্তর গোলার্ধ, এইটুকু অংশ কি
দক্ষিণ গোলার্ধ, তাই তো? তাহলে দেখো, এবার দেখো এখানে মনে করো কোনো পর্বত আছে, এই পর্বত আছে বা এই কোনো পর্বত আছে, তাই তো? যদি বলি তাহলে এই যে এ ঢাল বা এ ঢাল, এটা কি বলতে পারি? নিরক্ষরেখার দিকের ঢাল, তাই তো? তাহলে এই ঢালটা কি নিরক্ষরেখার দিকে আছে, আর বি ঢাল এবং বি ঢাল কোন দিকে আছে? নিরক্ষরেখার বিপরীত দিকে আছে, তাই তো? আমরা উত্তরায়ণ ও দক্ষিণায়ন থেকে জানি যে সূর্য সারা বছর একই জায়গায় থাকে। মানে সূর্য কি হয় যে দক্ষিণে মকর ক্রান্তি রেখা থেকে, মানে এখান থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত কি আসা যাওয়া করে। উত্তরায়ণের সময় উত্তর দিকে যায় কোথায়? মকর ক্রান্তি থেকে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত। আবার দক্ষিণায়নের সময় কি হয়? কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত আসে, তাই তো? তাহলে কি হবে দেখো, তাহলে এই যে পর্বত আছে, তাহলে এই পর্বতের কি হবে? এই পর্বতের এ ঢাল আর এ ঢাল, এই দুই ঢাল সূর্যরশ্মি বেশি পাবে, তাই তো? ফলে কি হবে? এ ঢালে উষ্ণতা বেশি হবে, আর বি ঢাল আর এর বি ঢাল কি হবে বলো তো? সূর্যরশ্মি কম পাবে, তাই তো? ফলে কি উষ্ণতা কি কম হবে। তাহলে এ ঢালে উষ্ণতা বেশি, বি ঢালে উষ্ণতা কম। এখানেও এ ঢালে উষ্ণতা বেশি, এখানে বি ঢালে উষ্ণতা কম। এবার যদি বলি যে এই যে পাহাড়টা আছে, পর্বতটা আছে, তাই তো? তাহলে এই পর্বতের দেখো, তাহলে এটা কোন ঢাল? এটা উত্তর দিকের ঢাল, এটা কি দক্ষিণ দিকের ঢাল। তার মানে কি উত্তর গোলার্ধে যে পর্বত আছে তার দক্ষিণ ঢালে উষ্ণতা বেশি হবে, আর উত্তর ঢালে উষ্ণতা কম হবে, তাই তো? ঠিক একই রকম আমরা উত্তর গোলার্ধে আসি, আমাদের হিমালয় পর্বত, তাহলে আমরা যে ঢালটাকে দেখছি সেটা কোন ঢাল? দক্ষিণ দিকের ঢাল। আর হিমালয় পর্বতের উপরের ঢালটা কি উত্তর দিকের ঢাল, তাই তো? তার মানে কি দেখো, যে যেহেতু উত্তর গোলার্ধে আসি, তারপর আমাদের দক্ষিণ দিকের ঢালে, মানে আমাদের দিকের ঢালে উষ্ণতা বেশি, আর হিমালয় পর্বত পেরিয়ে কি উত্তর দিকের ঢালে উষ্ণতা কম। ওকে, আবার ঠিক একই রকম দেখো যে দক্ষিণ গোলার্ধের পাহাড় যদি হয়, তাহলে কোন ঢালে উষ্ণতা বেশি হবে? দক্ষিণ গোলার্ধের পাহাড় যদি হয়, তাহলে পর্বতের উত্তর ঢালে উষ্ণতা বেশি হবে, দক্ষিণ ঢালে উষ্ণতা কম হবে। এবার চলো দেখি যে সমুদ্রের স্রোত বায়ুমণ্ডলের উষ্ণতাকে কিভাবে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তোমরা বায়ুমণ্ডল অধ্যায়ে পড়বে যে সমুদ্রে দু রকমের স্রোত আছে, একটা উষ্ণ স্রোত, একটা শীতল স্রোত। তো উষ্ণ স্রোত যে উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হবে সেই উপকূলের বায়ুর উষ্ণতা বাড়বে, খুব স্বাভাবিক। আর শীতল স্রোত যে উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হবে কি সেই উপকূলের তাপমাত্রা কি কম হবে, তাই তো? যেরকম দেখো যে এখানে এই হচ্ছে চিলি, এই দেশটা হচ্ছে চিলি, এই হচ্ছে পেরু। তো চিলি আর পেরুর উপকূল দিয়ে হাম্বোল্ট স্রোত প্রবাহিত হয়, এই স্রোতটা শীতল স্রোত। ওকে, এই জন্য পেরু বা চিলির উপকূলে সারা বছর উষ্ণতা কম থাকে। ঠিক আছে, আবার দেখো যে এখান থেকে উপসাগরীয় স্রোত উত্তর আটলান্টিক স্রোত হয়ে এদিকে পৌঁছায়, মানে ইউরোপের উত্তর পশ্চিম অংশে পৌঁছায়। তো এই উত্তর আটলান্টিক স্রোত হচ্ছে উষ্ণ স্রোত, তাই তো? এই জন্য কি হয় যে এই উত্তর পশ্চিম ইউরোপের উষ্ণতা, মানে অক্ষাংশ অনুযায়ী উষ্ণতা কম হওয়ার কথা, কিন্তু এই উষ্ণ স্রোত বা উত্তর আটলান্টিক স্রোত পৌঁছায় বলে যে উত্তর পশ্চিম ইউরোপের তাপমাত্রা কিছুটা বেশি থাকে। কোনো স্থান সমুদ্র থেকে কত দূরে তার উপরেও কিন্তু ওই স্থানের উষ্ণতা কতটা হবে তা কিন্তু নির্ভর করে। ঠিক আছে, কীরকম দেখো, আমরা এর আগে যেটা জেনেছি যে স্থানের অক্ষাংশ বেশি হবে তার উষ্ণতা কি কম হবে, তাই তো? এখানে দেখো ভারতের এই দক্ষিণে একটা 8 ডিগ্রি অক্ষরেখা অক্ষাংশ, দেখো মুম্বাই প্রায় মোটামুটি 20 ডিগ্রি অক্ষাংশ অবস্থিত, আবার দিল্লি মোটামুটি 30 ডিগ্রি অক্ষাংশ অবস্থিত, তাই তো? তাহলে দেখো মুম্বাইয়ের থেকে কি দিল্লির অক্ষাংশ কি বেশি, তাই তো? তার মানে কি দিল্লির তাপমাত্রা কি হওয়ার কথা? কি দিল্লির তাপমাত্রা কম হওয়ার কথা, তাই তো? মুম্বাইয়ের তাপমাত্রা যেহেতু অক্ষাংশ কম, ফলে কি তাপমাত্রা কি বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না। ঠিক আছে, আমরা দেখি মুম্বাইয়ের তাপমাত্রা বা মুম্বাইয়ে সারা বছরই মোটামুটি একই রকম তাপমাত্রা আছে, তাই তো? আর দিল্লিতে কি হয় যে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম হয়, আবার শীতকালে প্রচণ্ড ঠান্ডা হয়। ঠিক আছে, কেন এরকম হয়? দেখো দেখো এই সমুদ্রের তীরবর্তী এলাকায় কি হয়, দেখো যে দিনের বেলায় সমুদ্রবায়ু ও রাতের বেলায় স্থলবায়ু প্রবাহিত হয়। ওকে, তার মানে সমুদ্রের তীরবর্তী এলাকায় কি হয়, যখন উষ্ণতা বাড়তে থাকে তখন কি হয়, সমুদ্র থেকে শীতল বাতাস চলে আসে। ওকে, ফলে কি হয়
যে এই সমুদ্রের তীরবর্তী এলাকায় উষ্ণতা খুব একটা বেশি হয় না। কি জন্য? সমুদ্র বায়ুর জন্য, তাই তো। আর যে স্থান সমুদ্র থেকে দূরে অবস্থান করবে, তাই তো, সেই স্থানে কি সমুদ্রের বায়ু গিয়ে পৌঁছাবে না, ফলে কি উষ্ণতা কি বেশি হবে। কি বোঝা গেল? তার মানে সমুদ্রের তীরবর্তী এলাকায় জলবায়ু হয় সমভাবাপন্ন, আর সমুদ্র থেকে দূরবর্তী এলাকায় জলবায়ু হয় চরমভাবাপন্ন। ওকে, মানে গরমও খুব বেশি, ঠান্ডাও খুব বেশি। যে কারণে এই দিল্লি সমুদ্র থেকে অনেক দূরে, এই জন্য দিল্লির জলবায়ু কিন্তু অনেকটা চরমভাবাপন্ন। শীতকালে প্রচণ্ড শীত, আবার গ্রীষ্মকালে প্রচণ্ড গরম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আজকে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।